ভূতের উপদ্রব, ভূতের তাড়া, ভূতের ভয় এই বিষয়গুলো তো আপনারা প্রায় সকলেই শুনেছেন। কিন্তু ভূতের লাঠি বিষয়ে এরকম সত্যি সত্যিই কিছু কখনো শুনেছেন বা নিজের চোখে কি কখনো দেখেছেন যে সেই লাঠিটা নাকি ভূতের লাঠি? এবং এই লাঠি কিন্তু সাধারণ আর পাঁচটা লাঠির মতো নয়। দেখতে সাধারণ হলেও সেই লাঠির মধ্যে আছে অসাধারণ এক ক্ষমতা। সেই ক্ষমতার জন্যই সেই লাঠিকে বলা হতো ভূতের লাঠি। এবং সেই ভূতের লাঠি যে কি কি করতে পারে সেই জিনিসের সাক্ষী কিন্তু ওইখানকার অনেকেই রয়েছে। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, যিনি ঘটনাটা পাঠিয়েছেন রূপাদি, তিনি নিজে কিন্তু সেই ভূতের লাঠির কাণ্ড কারখানা নিজের চোখে দেখেছিলেন। তো আমি সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, আজকের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু আমাদেরকে একটু সময় দেবেন ঘটনাগুলোকে মানে এই চ্যানেলে বলার আগে। তার আগে কিন্তু বেশ কিছু কাজ থাকে, তো সেটার জন্য একটু সময়ের দরকার পড়ে। তো সেই জন্যই বলবো একটু ধৈর্য ধরুন। যদি আপনার ঘটনা প্রচারযোগ্য হয় অবশ্যই কিন্তু চ্যানেলে প্রচার করা হবে। তার জন্য বারবার ইমেল করার কিন্তু কোনো প্রয়োজন নেই, এতে অযথা আপনাদেরই সময় নষ্ট হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেকেই দেখছি অনেক রকমের ঘটনা পাঠাচ্ছেন, যার মধ্যে বেশ কিছু রয়েছে বিদ্বেষমূলক ঘটনা, বেশ কিছু এমন ঘটনা রয়েছে যে ঘটনাগুলো কিন্তু ছোট থেকে বড় সবার সামনে শোনার মতো নয়। তো সেই রকম ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচার করি না। তাই তাদেরকে বলবো দয়া করে এই ধরনের ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমরা এই ধরনের ঘটনা কিন্তু কখনোই প্রচার করি না। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা নদিয়া থেকে রূপাদি লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা লেখার সময় উনি যে নিজের নামটা মেনশন করেছেন সেই নামটা হলো ওনার ডাক নাম। যেহেতু এটা ওনার একটা অত্যন্ত পারিবারিক ঘটনা, ওনার শ্বশুরবাড়ির দিকের ঘটনা, তো সেই জন্য উনি ওনার আসল নামটা গোপন রাখতে বলেছেন। তাই আমিও এই ঘটনা যখন আপনাদেরকে বলবো আমি ওনাকে রূপাদি বলেই সম্বোধন করছি। উনি দুটো ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি। এবং তার সাথে উনি এটাও জানিয়েছেন যে এই ঘটনায় বলা প্রত্যেকটা কথা অত্যন্ত সত্যি, এবং যদি কারোর মনে হয় যে এই কথাটা মিথ্যে তাহলে কেউ ওই অঞ্চলে গিয়ে যদি খোঁজ খবর করে, পুরনো লোক যারা রয়েছে তারা হয়তো অনেকেই বলতে পারবেন। তো এই ঘটনাটা বলতে গেলে প্রথমে আমাকে ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। রূপাদি একটা অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা একজন মেয়ে। ছোট থেকেই অভাব দেখেছেন এবং সংসারে 4 ভাই বোন, এবং এমনও দিন রূপাদিদের জীবনে গেছে যে যেই দিন হয়তো শুধুমাত্র ভাত আর ডাল খেয়ে পুরো পরিবারকে কাটাতে হয়েছে। রূপাদির এক বড় দাদা রয়েছে, তারপরে রূপাদি এবং তারপরে আরও 2 বোন। তো এই 4 ছেলে মেয়েকে নিয়ে বাবা মাকে কিন্তু অনেক সংঘর্ষ করতে হয়েছে। কিন্তু এইসবের মাঝে রূপাদির মা সবসময় বলতেন যে যদি তুই পড়াশোনা করে কিছু একটা করতে পারিস তাহলে তোর বাকি জীবনটা হয়তো একটু ভালো যাবে। মানে তুই যেমন ছোটবেলা থেকে একটু অভাবের মধ্যে বড় হচ্ছিস, মানে পড়াশোনার ক্ষেত্রেও যা হতো সব বইপত্র কেনার মতো অনেক সময় পয়সা থাকতো না, তো বলতে এই জিনিসগুলো কিন্তু দূর হয়ে যাবে। এবার রূপাদির মা তার
4 সন্তানকে সেভাবেই মানুষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু রূপাদির দাদার পড়াশোনার দিকে না অতটা ঝোঁক ছিল না, তার হাতের কাজ করতে খুব ভালো লাগতো। তো রূপাদির দাদা সেভাবে পড়াশোনার প্রতি অতটা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু রূপাদি পড়াশোনায় ছোট থেকে ভীষণ ভালো ছিলেন। কিন্তু যেহেতু অভাবের মধ্যে, তাই সব বইপত্র কেনা হতো না, তো সেই জন্য রেজাল্টও যে খুব ভালো হতো সবসময় তা নয়। কিন্তু তার মধ্যেও রূপাদি চেষ্টা করতেন পড়াশোনাটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। এইরকম করতে করতে রূপাদি বেথুয়া ডহরির কাছে, মানে উনি যখন আর কি স্কুল পাশ করেন, কলেজ পাশ করেন, ভালো মার্কস নিয়ে পাশ করেন এবং তারপরে বিভিন্ন জায়গায় উনি চাকরির চেষ্টা করতে থাকেন, এবং সেই সময় উনি বেথুয়া ডহরির কাছে একটি গ্রামীণ ব্যাংকে কাজ পেলেন। এবার এই চাকরিটা যখন রূপাদি পায়, তখন রূপাদির পরিবারের সবাই খুব খুশি, কারণ প্রথম একটা মেয়ে যে ওনাদের পরিবার থেকে একটা ভালো জায়গায় কাজ করছে, এতটা পড়াশুনো করেছে। রূপাদির বাকি 2 বোন তখনও পড়াশুনো করছে। এবার সংসারে একটা আশার আলো এলো। ওনার বাবাও রোজগার করতেন, কিন্তু সেটা খুব একটা বেশি নয়, সেটা দিয়ে কোনো রকমে খাওয়া পড়াটুকু হতো। এর থেকে বেশি কিছু স্বাচ্ছন্দ্য বলে কিছু ওনাদের ফ্যামিলিতে ছিল না। এবার 2 বোন পড়াশোনা করছে, তাদেরও পড়াশোনার একটা খরচাপাতি রয়েছে, তো সব কিছু মিলিয়ে সংসার একটা অভাব। এবার সেই জায়গা থেকে যখন রূপাদি চাকরিটা পেলেন, তখন পরিবারে বেশ একটা খুশির হাওয়া, উনিও খুব খুশি হলেন। এবার উনি বেশ অনেকটা ওনার বাড়িতে কিছুটা আর কি ট্রাভেল করে যেতে হতো। তো উনি সমবায় ব্যাংকে, যেখানে আর কি গ্রামীণ ব্যাংকে আর কি, সেখানে একটা কাজ পেলেন, তো সেইখানে উনি যাতায়াত করতেন। এবার উনি যখন যেতেন, সেই যাওয়ার পথে মাঝে মধ্যে একটা বয়স্ক লোককে উনি দেখতেন, ঠিক আছে, এবার তার সাথে কখনো কখনো একটা অল্প বয়সী ছেলে থাকতো। এবার উনি দেখেছেন, 1-2 বার ওনাকে ডেকেছে ওই বয়স্ক লোকটা, 1-2 কথা হয়েছে। এবার হঠাৎই একদিন কোনোখানে কিছু নেই, রূপাদি বাড়িতে আসে অফিস থেকে, এবং সেখান থেকে বাড়িতে এসে রূপাদি শুনছে যে রূপাদির জন্য একটা সম্বন্ধ এসছে। এবার রূপাদি সবে চাকরি পেয়েছে, কয়েক মাসই হয়েছে। এবার রূপাদির মানে দূর দূরান্ত অবধি কোনো ভাবনা চিন্তা নেই যে উনি বিয়ে করবে। যদিও এই ঘটনাটা অনেক দিন আগে, অনেক বছর আগের কথাই আমি বলছি, তো সেই সময় মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হতো, কিন্তু তবুও রূপাদির একটা ইচ্ছে ছিল যে উনি ওনার বাড়িতে, ওনার সংসারে একটু কিছু মানে উনি কন্ট্রিবিউট করবে, সংসারটাকে একটু দাঁড় করাবে, তারপরে উনি বিয়ে করবে। এবার উনি তো যখন বাড়িতে এসে শুনলেন যে ওনার জন্য এরকম বিয়ের সম্বন্ধ এসছে, উনি প্রথমেই না করে দিলেন। উনি বললেন যে না, আমি এসব বিয়ে থা কিছু করবো না। এবার রূপাদি যখন বাড়িতে এসে জিজ্ঞেস করছে যে কোথা থেকে সম্বন্ধ এসেছে, তখন বলল ওই যে তুই কাজে যাস, সেখানেই তোকে দেখেছে যাতায়াতের পথে, তো তার নাতির আর কি খুব পছন্দ তোকে, তো সেই জন্য তারা বলতে এসছে। কিন্তু যে যা বলল, তাতে করে তাদের পারিবারিক যে আর্থিক যে অবস্থা, পারিবারিক অবস্থা অনেক ভালো আমাদের থেকে। তো তোকে যখন বাড়িতে এসে মানে বাড়িতে এসে সম্বন্ধর কথা বলে গেছে, তো আমার মনে হয় আমাদের এটা নিয়ে ভাবা উচিত। তো রূপাদি বলল একদম না, আমি সবে কাজ পেয়েছি, এখন আমি কাজের দিকেই মন দিতে চাই, এখন এসব বিয়ে থার বিষয় আমাকে একদম বলো না। এবার রূপাদি মনে মনে ভাবছে যে উনি কাজে যান, একটা অল্প বয়সী ছেলেকে মাঝে মধ্যে একটা বয়স্ক লোকের সাথে দেখে, আবার এমনিতে মানে দোকানে আশেপাশে চায়ের দোকানেও কিছু ছেলে বসে থাকে। তো রূপাদি না কনফিউজ হয়ে যায় যে কোন ছেলে বা কোন ছেলের বাড়ি থেকে আমার বাড়িতে সম্বন্ধ গেল। এবার ওনার আর কি মানে ওনারা এসে নিজের নাম বলেছে, এবার রূপাদির পক্ষে তো আর মানে রাস্তায় হয়তো ওনার দিকে কোনো ছেলে তাকিয়ে আছে, এবার তাকে গিয়ে তো রূপাদি সরাসরি তার নাম জিজ্ঞেস করতে পারছে না, ফলে রূপাদি খুব কনফিউজড হয়ে যায়। এবার উনি এক কথায় নাকচ তো করে দিয়েছে, কিন্তু রূপাদির মনে মনে এটা জানার খুব ইচ্ছে ছিল যে কোন ছেলের বাড়ি থেকে সম্বন্ধটা এলো। যাই হোক, এবার এরপরে 1 মাসটা কেটে গেছে। তো ওই যে বয়স্ক লোকটি, তো সেই লোকটি একদিন রূপাদিকে ডাকে, যথারীতি অফিসে যাচ্ছিলেন আর কি, সেই সময় ডেকেছে রূপাদিকে। এবং সেই লোকটি নিজে থেকেই তখন বলে যে তোমাদের বাড়িতে আমি গিয়ে কথা বলে এসেছি তোমার বাবা মায়ের সাথে, তো তুমি কি বিয়েতে রাজি আছো? তো তুমি তো আমার সাথে মাঝে মধ্যেই একটা ছেলেকে দেখেছো, ও হচ্ছে আমার নাতি, তোর সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। এবার এতদিনে রূপাদি বুঝতে পারলো যে কোন ছেলের বাড়ি থেকে আদতে সম্বন্ধটা এসছে। এবার রূপাদি খুব অবাক হয়ে গেছে, অফিস যাচ্ছিল সেই সময় একটা এরকম প্রস্তাব, এরকম একটা কথা।
তো রূপাদি তখন খুব অপ্রস্তুত হয়ে যায়, এবং যেহেতু লোকটি অনেক বয়স, তো উনি বলেন যে এখন তো আমি কাজে যাচ্ছি, আমার আজকে অনেক কাজ আছে, আপনার সাথে আমি পরে কথা বলবো, বা আপনি একদিন বাড়িতে আসুন, কথা বলবো। মানে লোকটা এত ভালো, এত মিষ্টি করে, মানে এত বয়স্ক মানুষ তবু এত মিষ্টি করে কথা বলেছে, রূপাদি না মানে মুখের উপর না বলতে পারেনি। যাই হোক, তো লোকটি বলে যে ঠিক আছে, তাহলে আমি রবিবার তোমাদের বাড়ি যাব। এবার রূপাদি ভাবছে যে লোকটা কি বুঝলো, আমি তো নাই করব। এবার লোকটাকে তো খুশি হয়ে গেল, বেশ হাসি হাসি মুখ নিয়ে বললো যে রবিবার আমাদের বাড়ি আসবে। তারপরে রূপাদি ভাবছে যে আরে আমার বাড়িটা চিনলো কি করে, আমার মানে আমি যে এখানে যাতায়াত করি বা আমি যেখানে কাজে যোগ দিয়েছি খুব বেশি দিন নয়, আমাকে এখানে কেউ খুব বেশি দিন চেনে না, তাহলে বাড়িটা চিনলো কি করে। ঠিক এরকম নানান প্রশ্ন রূপাদির মনে আসে, কিন্তু উনি কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পেলেন না। এবার সেদিনের পর যখন উনি বাড়িতে ফিরলেন অফিস করে, এবার উনি যখন বাড়িতে এসে ওনার মা বাবাকে সমস্ত কথাটা বললেন, তখন না রূপাদির বাবা মা রূপাদিকে খুব বকা দিল। বলল যে তুই লোকটাকে কিন্তু কোনো খারাপ কথা বাড়িতে এলে বলবি না, আর তুই এটাও বলবি না যে তুই বিয়ে করতে চাস না, কারণ আমরা খুবই সাধারণ, অতি সাধারণ একটা বাড়ি, আমাদের অত পয়সাও নেই এখন যে তোকে বিয়ে দেব। এবার তোর পরে আরও দুটো বোন আছে যারা পড়াশুনো করছে, তাদেরকেও বিয়ে দিতে হবে, তো এত টাকা তো আমাদের কাছে নেই, তা আজ না হোক কাল তোকে আমরা বিয়ে দেবই, তো তোর বিয়ে দেওয়ার সময় আমাদেরকে এমনিও ধার বাকি করতে হবে, অমনিও ধার বাকি করতে হবে। তো এরকম একটা ভালো পরিবার থেকে যখন তোর জন্য সম্বন্ধ এসেছে এবং বারবার আসছে একই সম্বন্ধ একই জায়গা থেকে, তাহলে তুই কেন নাকচ করছিস, আজ নাও কাল তোকে তো বিয়ে করবি। তো রূপাদি বলছে না, আমি তো সংসারে একটু হলেও তো কিছু টাকা পয়সা দিচ্ছি। তখন বলছে ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয়, তোর শ্বশুরবাড়ি থেকে যদি অ্যালাউ করে, তুই বিয়ের পরে দিস, কিন্তু তুই বিয়েটা কর। তখন বলছে ঠিক আছে, তুই আগে সম্বন্ধটা দেখ, ছেলেটাকে দেখ, যদি তোর ঠিক মনে হয় তাহলে তুই বিয়ে করিস। যাই হোক, তো সেই রবিবার ওই দাদুটি তার নাতিকে নিয়ে আসে এবং তার সাথে তার ছেলে, মানে ওই ছেলেটির মা, সেও আসে। তিনজনে আসে এবং তিনজনে এসে বাড়িতে কথাবার্তা বলে, এবং যেটা জানা যায় যে ওরা হচ্ছে যথেষ্ট একটা অভিজাত পরিবার। এবার ওই দাদু মানে নাতির বিয়ে দেবে, বা নাতিও ভাবছে যে এবার বিয়ে করবে, তো ওই যে রূপাদিকে যাতায়াত করতে দেখতো, এটা দেখে খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই ওরা মানে মেয়েটির সম্পর্কে খোঁজ খবর করে এবং খোঁজ খবর করে বাড়িঘর জানতে পারে। এবং ওরা বলে যে দেখুন, আমাদের কোনো দাবি দেওয়া নেই, আপনারা যদি কিছু দিতে পারেন দেবেন, যদি কিছু নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই, আমরা বিয়ের ক্ষেত্রে আশীর্বাদটা আগেই করব, তো গয়না গাটি শাড়ি যা দেয়ার আমরা দেবো, সেগুলো পরেই নয় ও বিয়ে করবে। আপনাদের এক্সট্রা করে কোনো খরচাপাতি করার দরকার নেই, শুধু আমাদের বাড়ি থেকে কিছু লোক আসবে, সেটাও খুব বেশি নয়, 30-40 জন, তাদেরকে একটু খাইয়ে দেবেন ভালো মন্দ, শুধু এটুকুই দাবি, আর কোনো দাবি নেই। এবার এই পরিবারের এত ভালো ব্যবহার আর এত মানে মিষ্টি, তারা মানে এত তাদের কথাবার্তা সুন্দর ভদ্র সভ্য, আর বারবার বলছে যে নাতির পছন্দ নাতির পছন্দ, তো তখন না মানে মানে মনে মনে রূপাদি ভাবছে যে এই ছেলেটা আমাকে রাস্তাঘাটে দেখে ওর আমাকে এত ভালো লেগে গেল যে ও একেবারে আমার বাড়ি খুঁজে বাড়ির লোককে নিয়ে দাদুকে সম্বন্ধ করে মানে সম্বন্ধের জন্য পাঠিয়ে দিচ্ছে। তো রূপাদির না মনে মনে একটু বেশ ভালো লাগে যে আমাকে দেখেও কারোর এত ভালো লাগলো। তার কারণ যেটা লিখেছে রূপাদি, যে ওনাকে খুব সাধারণ দেখতে শুনতে, মানে উনি দেখতে মানে ওনার বক্তব্য অনুযায়ী যে রাস্তাঘাটে ওনার আমলেও ওনার থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে ছিল, সেই জায়গা থেকে এত বড়লোক একটা ফ্যামিলির ছেলে, বাড়িতে এত স্ট্যান্ডার্ড, সেখানে আমার মতো একটা অতি সাধারণ দেখতে সাধারণ মেয়ে, যার কোনো টাকা পয়সা সেরকম কিছু নেই, বাড়ি থেকে বিশাল বড় করে গয়নাগাটি দিয়ে বিয়ে দেওয়ারও ক্ষমতা নেই, সে আমাকে কি করে পছন্দ করলো। এবার এই জিনিসটা যখন রূপাদি শোনে না, ওনারও কোথাও একটা ভালো লাগে, এবং উনি তখন আর কি একটা মানে ডিলেমার মধ্যে রয়েছে যে কি করবে, বিয়ে করবে কি করবে না। তো ছেলে পার্টি যখন বাড়ি চলে যায়, তো রূপাদির বাবা এবং মা, বিশেষত ওনার মা, বলে যে দেখ, এই সম্বন্ধটাকে তুই নাকচ করিস না, তুই না সূচক মানে আমরা তো সেরকম কোনো ইন্টারেস্ট দেখাইনি, তারপরে ওই সম্বন্ধটা দুবার তোর জন্য এলো, নিজেরাই এলো, আর এত ভালো একটা ফ্যামিলি, তুই আজ নাও কাল তুই বিয়ে করবি, কিন্তু এত ভালো ছেলে তুই আর পাবি না, শুধু ছেলে নয়, ছেলের পরিবারও খুব ভালো। সমস্তটা শুনে ঠুনে রূপাদি তখন রাজি হলো বিয়েতে। এবং সত্যি সত্যি মানে যেটা রূপাদি সেই সময় শুনে বিশ্বাস করেনি, যে ওরা বিয়ের আগে আশীর্বাদ করে গয়না শাড়ি সব দিয়ে যাবে, কিন্তু সত্যি সত্যি সেটা হয়।
ওরা সত্যি সত্যি বিয়ের আগেই একটা দিন স্থির হয় এবং ওরা শাড়ি গয়না সমস্ত কিছু দেয়, যেটা একটা বিয়েতে একটা মেয়েকে সাজানোর জন্য যথেষ্ট। এবং সত্যি সত্যি এতটা শাড়ি গয়নাগাটি রূপাদি বা রূপাদির ফ্যামিলি কেউই এক্সপেক্ট করেনি। আর সেই জায়গায় রূপাদিরা কিন্তু আশীর্বাদ করে ছেলেকে কিন্তু বিশেষ কিছুই দিতে পারেনি, মানে ওই ধার বাকি করে একটা সরু চেন আর একটা খুব পাতলা একটা আংটি, ব্যাস এটুকু দিয়ে আশীর্বাদ করে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওই মানে এত বড়লোক বাড়ির ছেলে ওই জিনিস পেয়েও সে কিন্তু খুব মানে সানন্দে সেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। এটা দেখে কিন্তু মানে এই রূপাদির খুব ভালো লাগে। এরপরে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা মানে মানে খুব যে ইম্পর্টেন্ট ঘটনা সেরকম নয়, কিন্তু এটা রূপাদির কাছে একটা খুবই আশ্চর্য বিষয় ছিল। বিষয়টা হচ্ছে যে রূপাদি মনে মনে ভাবতেন বা যেটা শুনেছিলেন যে রূপাদির বর, মানে যার সাথে ওনার বিয়ে হতে চলেছে হবু বর, তিনি রূপাদিকে পছন্দ করেছে এবং তার জন্যই তার দাদুকে দিয়ে সে সম্বন্ধ পান, যেটা দাদুটা বলেছিল। এবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে একদিন রূপাদির সাথে ওনার ওই ছেলেটির যার আর কি বিয়ে হবে তার একটা মন্দিরে দেখা করে ওখানকারই। এবার দু একটা কথাবার্তা হয়েছে, তো রূপাদি তখন একটু মজা করে ওনার উডবি হাজবেন্ডকে বলছে যে আচ্ছা মানে রাস্তাঘাটে তো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে মেয়ে আছে, তা তোমার হঠাৎ করে আমাকে কেন ভালো লাগলো? আর তোমার দাদু যে বললেন যে তুমি দাদুকে পাঠিয়েছো, তো মানে তুমি আমাকে কিছু কখনো বলনি বা আমি তোমার আচরণে কখনো বুঝতেও পারিনি যে তোমার আমাকে এত ভালো লাগে, তো হঠাৎ করে কি এমন মনে হলো আমাকে দেখে? এবার রূপাদির যিনি হাজবেন্ড, তো সে না মানে প্রথম থেকেই খুব স্পষ্টবাদী মানুষ। তো সে তখন একটা কথা বলে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে যে আগে দেখেছি তা কিন্তু নয়, আমার দাদু তোমাকে আগে দেখেছে এবং দাদু আমাকে তোমাকে একদিন দেখায় যে দেখ এই মেয়েটা এখান দিয়ে যাতায়াত করে, মনে হচ্ছে এখানে কাজ করে, তো মেয়েটাকে তোর কেমন লাগছে? তো আমি প্রথম দিন লজ্জা পাই, আমি কিছু বলি না। তো দ্বিতীয় দিন দাদু আবার বলে, এবং দ্বিতীয় দিন দাদু বলে তা নয়, দাদু আমাকে বলে যে তোর যদি বিয়ে হয় এই মেয়েটার সাথেই বিয়ে হবে, আর যদি এই মেয়েটার সাথে বিয়ে না হয় তোর আর বিয়েই হবে না। এবার এই কথাটা শুনে না মানে নাতির দাদুর মুখে কথাটা শুনেছে। আর আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই যে দাদুর কথা আমি বলছি, দাদু হচ্ছে পরিবারের সর্বে সর্বা, বয়স্ক কিন্তু সে যেন শক্তপোক্ত মানুষ, এবং সে যেটা বলে পরিবারের সেটা সবাই শোনে, এবং শোনার পিছনে কারণও আছে, কারণ উনি যেগুলো বলেন সেগুলো খুব সত্যি হয়। এবার সেটা কি করে সত্যি হয়, কেন সত্যি, সে প্রসঙ্গটা যত ঘটনা আরও সামনের দিকে এগোবে আপনারা বুঝতে পারবেন। এবার যখন নাতি শোনে যে এই মেয়েটির সাথে বিয়ে না হলে আর বিয়ে হবে না, তো তখন স্বাভাবিকভাবেই নাতি বলেছে যে তাহলে একটা কাজ করো, মেয়েটির বাড়িতে কথা বলা যাক। তো তারপর থেকে ব্যাপারটা শুরু হয়। এবার সত্যি কথা বলতে কি, রূপাদি যেটা লিখেছেন যে উনি ভেবেছিলেন যে ওনাকে দেখে হয়তো মানে ওই ছেলেটি মানে যে ওনার আর কি হাজবেন্ড, তার হয়তো ভীষণ ভালো লেগেছিল, তাই সে বাড়ির লোককে জোর করে পাঠিয়েছে। কিন্তু এইরকম একটা অ্যান্সার যে দাদু বলেছে যে এই মেয়েটার সাথে বিয়ে না হলে আর কারোর সাথেই তোর বিয়ে হবে না, এটা না রূপাদি এক্সপেক্ট করেনি। আর রূপাদি না একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, একটু মনটা খারাপ হয়ে যায় যে আচ্ছা যদি দাদু এটা বলতো যে ঠিক আছে এই মেয়েটা হলো না ভালো লাগলো না, তোর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেবো, তাহলে তো হয়তো বর আমার জন্য সম্বন্ধই পাঠাতো না। তো রূপাদির না একটু রাগ হয়, তো রূপাদি বলে ফেলে যে ও তার মানে তোমার দাদু যদি এই কথাটা না বলতো তাহলে তো তুমি আমাকে পছন্দ করতে না। তখন ওনার মানে উডবি হাজবেন্ড বলছে না না সেরকম কোনো ব্যাপার নয়, আমার তোমাকে ভালোই লেগেছিল, কিন্তু দাদু এটা বললো বলে হয়তো একটু তাড়াহুড়ো করলাম। যাই হোক, তো রূপাদির একটু খারাপই লাগে, তো ওখান থেকে চলে আসে। এবার রূপাদি মনে মনে ভাবছে যে পরিবারের সবাই দাদুকে খুব মান্যিগণ্যি করে সেটা ঠিক আছে, তাই বলে দাদু নাতিকে বলল যে এর সাথে বিয়ে না হলে তোর আর বিয়ে হবে না, আর এটাও বিশ্বাস করলো কি করে? ও একটা দেখতে শুনতে ভালো ছেলে, পড়াশুনো জানে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার তো মানে মেয়ের অভাব হবে না। তো হঠাৎ করে দাদু এরকম একটা মানে মজাক করতে গেল কেন? আর নাতিও ছোট নয়, সে তারও যথেষ্ট বুদ্ধিশুদ্ধি হয়েছে, তো সেও এটা বিশ্বাস করে নিল। এবার কালকে যদি দাদু বলে যে না না এই মেয়েটার সাথে তোমার বিয়ে টিকবে না, তাহলে কেউ সেটাই বিশ্বাস করবে? এই বিষয়টা নিয়ে না মানে রূপাদির মনে একটা
অদ্ভুত একটা খচখচানি রয়ে গেল। যাই হোক, বিয়েটা হলো, খুব ভালোভাবেই বিয়ে হলো। এবার বিয়ের পরে যখন রূপাদি শ্বশুরবাড়ি এলো, দেখছে যে রূপাদি আর কি, মানে রূপাদির যে হাজবেন্ড, সে হচ্ছে মানে তার বাবা মায়ের একমাত্র ছেলে। তার আরও দুটো বোন আছে, নিজের বোন আছে, কিন্তু তাদের মানে বিয়ে হয়ে গেছে। আর বাকি আরও যারা কাজিন রয়েছে তারাও সব মেয়ে, আর আছে দুঃসম্পর্কের আছে, কিন্তু ওই পরিবারের ছেলে হচ্ছে এ। এবার বুঝতেই পারছেন, আর এই দাদু যেহেতু নিজে পছন্দ করে নাতবউকে নিয়ে এসছে বাড়িতে, মানে দাদু নাতবউকে মানে মাথায় তুলে রাখার জোগাড়। এবার প্রথমে বিয়ের আগে একটুখানি এইসব কথা শুনে একটু খচখচানি মনে হয় রূপাদির। তো তারপরে উনি যখন দেখছে মানে বিয়ে হয়ে আসার পরের দিন থেকেই যে রূপাদি কি খাবে, কোথায় বসবে, কোথায় রূপাদিকে কিভাবে সাজানো হবে, সমস্ত বিষয়ে ওই দাদু একদম আগে থেকে মানে বলে রাখছে, এবং একদম সব কিছু খুব টপনচ করছে। মানে দামি শাড়ি এসছে বউ ভাতে পরার জন্য, আবার অন্য সেটের গয়না দাদু নিজে গড়িয়ে এনেছে। তো দেখছে ভীষণ ভালোবাসা পাচ্ছে। আর সবাই এসে রূপাদিকে বলছে যে বাবা, মানে দাদু পছন্দ করে নিয়ে এসছে নাতবউ, তা তো দাদুর মানে নাতবউয়ের তো ভাগ্য খুলে গেল, মানে এরকম একটা মানে ব্যাপার আর কি। এবং সবাই ওনাকে বলছে বাবা তুমি খুব ভাগ্যবতী গো, তুমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছো, আর এই ছেলের সাথে কার বিয়ে হবে সে নিয়ে আমরা ছোটবেলা থেকে মানে কথাগথি করি, তো সেই বাড়িতে তুমি বিয়ে হয়ে এসেছো। বা আরও অনেক আত্মীয় স্বজন যারা একটু মিন করে কথা বলে, যেহেতু রূপাদি একটা গরিব বাড়ি থেকে বিলং করতো। তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছে যে রূপাদির শ্বশুরবাড়িটা সত্যিই খুব ভালো। রূপাদি নিজের শ্বশুর শাশুড়ি তো ভীষণই ভালো। ওনার যে দাদু, সে মানে রূপাদির নামে অজ্ঞান, ভীষণ ভালোবাসে, বর তো ভালোই। তো এইভাবে ওনার সাংসারিক জীবন শুরু হলো। যাই হোক, তো রূপাদি দেখছে যে মানে রূপাদি যথেষ্ট ভালোবাসা পাচ্ছে, সবাই রূপাদিকে খুব মাথায় করে রাখছে। এবং আরেকটা জিনিসও বুঝতে পারে যে মানে ওনার যে শ্বশুরবাড়িটা না বিশাল বড় ছিল। হ্যাঁ, এবার ওই শ্বশুরবাড়িরই মানে সব থেকে বড় যে প্লটটা, সেটাতে মানে ওনারা আর কি থাকেন। আর বাকি ছোট ছোট প্লটগুলো করে মানে পুরো বাড়িটা একটা বাড়ি, কিন্তু ভিতরে পুরো একদম মানে ভাগ ভাগ করা আছে অন্যান্য শরিকদের। তো তাদের জায়গাগুলো খুব ছোট ছোট। আর মানে প্রত্যেকে ওনাকে খুব ভালোবাসে, কিন্তু এটাও বুঝতে পারে যে অনেক শরিক আছে যারা কিন্তু রূপাদির উপর একটু হিংসেও করছে। মানে কানাঘুষো শুনতে পাচ্ছে যে বাবা এরকম গরিব বাড়ির মেয়ে এত বড় বাড়িতে, তাও আবার এই বাড়িতে বিয়ে হলো, তাও আবার দাদু পছন্দ করে নিয়ে এসেছে, মানে বিশাল ব্যাপার। আর সত্যি সত্যি মানে ওনার যে ওই বরের যে দাদু আর কি, সে না রূপাদিকে ভীষণ ভালোবাসতো। প্রত্যেক দিন অফিস থেকে যখন ফিরতো রূপাদিকে বলতো যে কি খেতে চাস, কাজের লোককে বলতো সেটা বানিয়ে আনতে। অফিস বেরোনোর আগে রূপাদিকে জিজ্ঞেস করতো কিছু লাগবে কিনা। ওনাদের একটা গাড়ি ছিল, গাড়ি করে পৌঁছে দেওয়া, মানে ভীষণ আনন্দে, ভীষণই আর কি, মানে মাটিতে পা ফেলতে দিত না এরকম। আর রূপাদি যে কাজ করতো, চাকরি করতো, সেই চাকরির যে টাকা উনি মাইনে হিসেবে পেতেন, সেই টাকার একটা টাকাও ওনার শ্বশুরবাড়িতে কিন্তু কেউ দাবি করতো না। আর রূপাদির হাজব্যান্ডকে রূপাদি আগেই বলেছিল যে দেখো আমি তো বাড়িতে প্রত্যেক মাসে মায়ের হাতে কিছু টাকা দিই, তো আমি কিন্তু সেটা দেবো বিয়ের পরে। তো রূপাদির হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি দাও, কোনো অসুবিধে নেই। তো এভাবে চলছে। এবার একদিন যেটা হলো, হঠাৎ করেই একদিন রূপাদির যে হাজব্যান্ড, সে হাজব্যান্ড রূপাদিকে বলছে যে তোমাকে একটা খুব দরকারি কথা বলার আছে। বলছে হ্যাঁ বলো। তখন রূপাদির হাজব্যান্ড বলছে যে আমাকে দাদু ডেকেছিল ঘরে, তো একটা কথা তোমাকে বলার জন্য বলেছে, তুমি তো এখন আজকে একটু রাত করে ফিরেছো, তুমি তো ব্যস্ত ছিলে, তো তোমাকেই হয়তো বলতো, বাট আমাকে বলেছে। তখন বলছে হ্যাঁ কী বলছে বলো। তখন মানে ওনার হাজব্যান্ড বলছে যে দাদু বলেছে যে রূপাকে না এই চাকরিটা ছেড়ে দিতে বল, ও যদি এই চাকরিটা ছেড়ে দেয় ওর অনেক উন্নতি হবে। এবার রূপাদি না মানে তখন ওনার রূপাদির বিয়ে হয়েছে 5-6 মাস হয়ে গেছে। হঠাৎ করে মানে উনি কাজে যায়, কেউ কখনো বাধা দেয় না, কোনো কাজের কথা বলে না। রূপাদি অফিস থেকে ফিরে যতটুকু কাজকর্ম করার সংসারে নিজে থেকেই করে। এবার রূপাদি না অবাক হয়ে গেছে শুনে যে
আমি অফিসে সবাইকে বলি যে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে এটা এটা কিন্তু আমি অনেক বছর আগেকার কথা বলছি, তখনকার দিনে কিন্তু মেয়েদেরকে সংসার ফেলে কাজে যাওয়া বাইরে এটা কিন্তু এতটা সহজ ছিল না। এখনকার দিনে যতটা সহজ হয়ে গেছে, সবাই যেমন ব্যাপারটা বোঝে, কোঅপারেটিভ, এরকম শ্বশুরবাড়ি কিন্তু আগেকার দিনে কমই হতো। এবার রূপাদির একটু খারাপ লাগে। রূপাদি বলছে, তুমি সব কি বলছো? আর দাদু হঠাৎ করে এই কথাটা কেনই বা বললেন যে আমাকে চাকরি ছেড়ে দিলে আমার উন্নতি, আমার কিসে উন্নতি হবে? আমি পড়াশুনো করেছি, ছোটবেলা থেকেই বুঝেছি যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমরা ভীষণ গরিব ছিলাম। আজকে আমি 2 পয়সা মায়ের হাতে দিতে পারি, আমার 2টো বোন আছে, ওদেরও বিয়ে থা দিতে হবে, তো ওদেরকেও পয়সা জমাতে হবে, তো আমি সেই জন্য 2 পয়সা দিই। এবার আমি যদি হঠাৎ করে চাকরিটাই ছেড়ে দিই, তাহলে আমার না হয় অসুবিধে হবে না, কিন্তু আমার মায়ের হাতে যে 2টো টাকা আমি দিই সেটার কি হবে? তো তখন ওনার স্বামী বলল যে দেখো, বাড়িতে দাদু যেটা বলে সেটা খুব বুঝে বলে, আর দাদু সবাইকে ভীষণ ভালোবাসা, স্পেশালি তোমাকে তো খুবই ভালোবাসে, এটা তুমি নিজেও দেখেছো। এবার দাদু যখন বলছে যে তোমার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই তোমার ছেড়ে দেওয়া উচিত বলেই দাদু কথাটা বলেছে। এবার রূপাদি না কোনোভাবেই, মানে উনিও দাদুকে খুব ভালোবাসতেন, কিন্তু হঠাৎ একটা এরকম কথা শুনে যার কোনো কারণ নেই, হঠাৎ করে একটা এরকম ডিসিশন, রূপাদির না মনে মনে খুব খারাপ লাগে। রূপাদি বলে যে না, এটা হতে পারে না, আমি দাদুকে ভালোবাসি, সম্মান করি, সেটা ঠিক আছে, কিন্তু দাদুর কথা শুনে আমি চাকরি ছাড়তে পারবো না। এবার তখন রূপাদির হাজবেন্ড বলছে যে তাহলে তুমি কি করবে? বলছে ঠিক আছে, আমি দাদুর সাথে কথা বলে নেব। এবার এবার এই যে ব্যাপারগুলো ছিল না সাংসারিক, এই বিষয়ে কিন্তু রূপাদির নিজের যে শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু খুব একটা কিছু এসব বিষয়ে মাথা ঘামাতেন না। তো পরের দিন সকালবেলা অফিস যাওয়ার আগে রূপাদি দাদুর ঘরে যায়। এবার দাদুর ঘরে গিয়ে রূপাদি সরাসরি কথাটা বলে, মানে যতটা রেগে গিয়েছিল ততটা ওরকমভাবে দাদুর সামনে বলতে পারেন না, কিন্তু খুব বিনয়ী হয়ে, খুবই নম্র ভদ্রভাবে উনি বলে যে দাদু, এটা আমার পক্ষে না সম্ভব নয়, তুমি কেন বলছো আমি জানি না, কিন্তু এই চাকরিটা আমার পক্ষে খুব দরকার। তো দাদু তখন বলে যে দেখো, তোমার করার মতো অনেক কিছু আছে, তুমি যদি ঘরে বসে কিছু করতে চাও তুমি এর থেকে অনেক বেশি উন্নতি করতে পারবে, কিন্তু তুমি চাকরিটা আর করো না। এবার তখনকার দিনে না একটা ব্যাপার ছিল যে যে সমস্ত মেয়েদের বিয়ে হতো যারা চাকুরিরতা ছিল, অনেক ক্ষেত্রে এরকম দেখা যেত, মানে এখনো হয়তো কোথাও কোথাও হয়, যে বিয়ের আগে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মেয়ে চাকরি করুক, পড়াশোনা করুক, কোনো ব্যাপার না, বিয়ের কিছুদিন পরেই তারা বেঁকে বসে। এবার রূপাদি ব্যাপারটাকে পুরো সেরকমভাবেই ভাবলো, এবং রূপাদি একটু অভিমান করে, একটু রাগ করেই বলে যে না, আমি চাকরিটা ছাড়বো না, কারণ এই চাকরিটার যে উপার্জন আমি করি সেখান থেকে কিছু টাকা আমি আমার বাড়িতে দিই। তো দাদু বললো যে তুমি দাও, কোনো অসুবিধা নেই, তুমি যদি চাকরি ছেড়ে দাও, তুমি তোমার বরকে বলবে, সেই তোমার টাকা দিয়ে দেবে। তো রূপাদি বললো না, আমার বাবা মা কেন তার জামাইয়ের থেকে পয়সা নেবে, এরকম হবে না। তো এই বলে রূপাদি বেরিয়ে যায়, এবং মনে মনে খুব দুঃখ পায় রূপাদি, যে আমি এত ভালো ভাবতাম এই পরিবারটাকে, 6 মাস পরেই এসে আমাকে এরকমভাবে বলছে চাকরি ছেড়ে দিতে, খুব খারাপ লাগে। এবার এই ঘটনার জাস্ট 2 দিন পরের ঘটনা আমি আপনাদেরকে বলছি। ঠিক 2 দিন পরে রূপাদির অফিসে, উনি আর কি যেখানে কাজ করতেন, সেখানে একটা বিশাল পরিমাণ টাকার, যেহেতু ওর একটা গ্রামীণ ব্যাংকের সাথে কাজ ছিল, বিশাল পরিমাণ একটা টাকার গড়মিল ধরা পড়ে, এবং যে গড়মিলটা অনেক উঁচু লেভেল থেকে হয়ে এসেছে। এবার যেহেতু ওখানে রূপাদি নিজেও কাজ করতেন, ফলে ওনার উপরেও কিন্তু সেই গড়মিলের একটা বড়সড় দায়ভার এসে পড়ে। এবার রূপাদি তো মানে অবাক, উনি চাকরিতে ঢুকেছে, বেশ 1.5-2 বছর হয়ে গেছে। এবার এই চাকরিতে ঢোকার পর থেকে উনি যথেষ্ট সততার সাথে কাজ করেছে, বা ওনাদের সাথে যারা ওনার সাথে যারা কাজ করে সেই স্টাফ, তারাও যথেষ্ট সততার সাথে কাজ করে, কিন্তু এত বড় একটা গড়মিল কি করে হলো বুঝতে পারছে না। যাই হোক, তো রূপাদি তো এই বিষয়টা নিয়ে খুবই টেনসড হয়ে পড়ল, এবং যখন রূপাদির ঘাড়ের উপরে এসে অনেকটাই এর দায়ভার পড়ে, তখন স্বাভাবিকভাবেই রূপাদির একটা দায়িত্বের মধ্যে পড়ল যে নিজেকে আমাকে নির্দোষ প্রমাণ করতে, আমাকে এটা দেখাতে হবে যে আমি আমার কাজে কোনো ভুল করিনি। এবং এই বিষয়টা নিয়ে রূপাদি একবার ওনার সেই দাদুর সাথে কথা বলে, এবং দাদু তখন কিন্তু কিছু বলে না, শুধু বলে যে তুই তো ভালোভাবে কাজ করিস, তুই তো সৎ,
দেখবি তুই ঠিক বেরিয়ে আসবি এটা থেকে। যাই হোক, তো সত্যি সত্যি রূপাদি দিন 15-র মধ্যে নিজের জায়গাটাকে খুব পরিষ্কার করে দেয়। ফলে রূপাদির উপর থেকে সেই বিষয়টা কেটে গেল এবং ওই যে গরমিলটা সেটা কিন্তু একদম ওপরওয়ালা থেকে চলে এসছে। সেখানেও একটা ধরা পড়ার মতো ব্যাপার চলে এলো। কিন্তু যেটা পরিপ্রেক্ষিতে যেটা হলো, রূপাদির অফিসে কিন্তু কাজের যে পরিবেশ, সে পরিবেশটা খুব খারাপ হয়ে গেল এবং হঠাৎ করেই কোনোখানে কিছু না বলে রূপাদির কিন্তু একটা অন্য জেলায়, সম্পূর্ণ অন্য জেলায়, একটা প্রত্যন্ত জেলায় ওনার ট্রান্সফার হয়ে যায়, যে ট্রান্সফারটা হওয়ার কিন্তু কোনো কথাই ছিল না। এইবার রূপাদি বুঝতে পারে যে ওনার পক্ষেও অত দূরের জেলায় গিয়ে কাজ করাটা সম্ভব নয় এবং ওই পয়েন্টে রূপাদির কিন্তু ওনার দাদুর কথাটা মনে পড়ে, যে দাদু ওনাকে বলেছে তুই এই চাকরিটা করিস না। এবং রূপাদি সমস্ত দেখে শুনে উনি যখন দেখছে যে ওনার কাজের জায়গাটা, মানে যে কাজটাকে উনি ভালোবাসতেন, যে কাজের পরিবেশটাকে উনি ভালোবাসতেন, সেটা চেঞ্জ হয়ে গেছে এবং ওনাকে শুধু শুধু এত দূরে ট্রান্সফার করে অনেকবার উনি রিকোয়েস্ট করলেন, সেরপর রিকোয়েস্ট শোনা হলো না এবং সেই সময় রূপাদির বাচ্চা হবে, ওনার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো উনি তখন সমস্ত দিক ভেবে চিনতে উনি চাকরিটা সত্যি সত্যি ছেড়ে দিলেন। এবার দেখুন, চাকরি তো উনি ছেড়ে দিলেন, কিন্তু ওনার মনটা খুব খারাপ হয়ে গেল যে উনি কী করবে। এবার সেই সময় রূপাদির সেই দাদু এবং ওনার শ্বশুর মশাই দুজনে মিলে রূপাদিকে, যাতে উনি মন খারাপ না করে, মানে একটা মানুষ দেখবেন যতটুকুই রোজগার করুক, সে যদি নিজে হাতে একটা কিছু টাকা পয়সা রোজগার করে, হঠাৎ করে যদি সেটা বন্ধ হয়, তার অবভিয়াসলি খুব খারাপ লাগবে, তাই না? তো রূপাদিকে বলল যে ঠিক আছে, তোমার বাচ্চা কাচ্চা ভালোভাবে হয়ে যাক, তারপরে আমরা তোমাকে আমরা একটা ব্যবসা খুলে দেবো, তুমি বাড়িতে বসে ব্যবসাটা করো। এবং দাদু এত ভালো করে মানে রূপাদিকে অ্যাসিওর করে যে দেখবে তোমার এই ব্যবসাটা বিশাল দাঁড়াবে, আমি বলছি তুমি এই ব্যবসাটা করে তুমি চাকরি করে যা করতে তার থেকে তার 10 গুণ বেশি তুমি এই ব্যবসাটা থেকে করতে পারবে। যাই হোক, তো খুব ভালোভাবে রূপাদির বাচ্চা হয়ে গেল এবং তার কিছুদিন পরে ঠিক যেরকম বলেছিল সেইভাবেই ওনার শ্বশুরমশাই এবং ওনার সেই দাদু তারা একটা ওনাকে ব্যবসা করে দিলেন। সেই ব্যবসাটা কিসের ব্যবসা? ব্যবসাটা ছিল শাড়ির ব্যবসা। এমনিতেও দেখবেন নদিয়া জেলার তাঁত শিল্প খুব বিখ্যাত, কিন্তু ওনার শ্বশুর বাড়িতে কারোর কিন্তু এই শাড়ির ব্যবসা ছিল না। তো ওনাকে মানে মানে উনি তো আর নিজে হাতে করতেন না, উনি ডিজাইন করতেন আর সেগুলো ওই মানে 2-3টে তাঁত মেশিন কিনে একটা জায়গার মধ্যে 2-3টে লোককে বসিয়ে দেওয়া হলো এবং উনি কিন্তু পুরো ব্যবসাটা এই রূপাদিকে আস্তে আস্তে হাতে ধরে শেখানো হলো যে কীভাবে কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে অর্ডার নিতে হয়, কী করে সাপ্লাই করতে হয়, কী করে কী করতে হয়, সব আর কি বলে দিল। এবং খুব আস্তে আস্তে রূপাদি কিন্তু এই ব্যবসাটা করা শুরু করলেন এবং শুরু করার খুব কম দিনের মধ্যেই কিন্তু ব্যবসাটা বেশ লাভ করতে লাগলো। শাড়ি নিয়ে অনেক উনি কাজকর্ম করলেন। ওনার ভিতরে যে শাড়ি ডিজাইন করা বা শাড়ি সম্পর্কে যে এত কিছু ছিল, সেটা রূপাদি নিজেই জানতেন না। যাই হোক, এটা হলো। এবার এই ঘটনাটা হয়ে তো গেল, কিন্তু রূপাদির মনে না একটা কোথাও খটকা ছিল। সেই খটকাটা হচ্ছে যে ওনার শ্বশুর, মানে ওনার যে দাদা শ্বশুর আর কি, সে কি করে বুঝলো যে ওনার চাকরিটা না করা ভালো। এবার দাদুকে তো অনেকবার জিজ্ঞেস করেছে, আচ্ছা দাদু তুমি কি করে বুঝলে, তুমি আমাকে আগে থেকে কি করে বললে যে আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত? তো দাদু কখনোই মানে সেভাবে সরাসরি কিছু বলেনি, শুধু দাদু বলেছে যে হ্যাঁ এটা আমি এমনি তোকে বলেছি, তোর ভালোর কথা ভেবে বলেছি, এরকম করে মানে খুব লাইট কথা বলে কাটিয়ে দিত। এবার ওনার মানে যে বোন, এই রূপাদির যে বোন, সেই বোনের বিয়ে, এবার সেই ছোট বোনের আর কি বিয়ে হবে। এবার ছোট বোনের বিয়ে সম্বন্ধ দেখছে। এবার রূপাদিও মাঝে মধ্যে রূপাদির বর যাচ্ছে সম্বন্ধর সাথে কথাবার্তা বলতে। এবার একদিন কি হয়েছে, রূপাদির বাবা মা বোন সবাই রূপাদিদের শ্বশুরবাড়ি এসছে। এবার রূপাদির পরের যে বোন ছিল, সেই পরের বোনের কিন্তু বিয়ে হয়ে গেছিল, আর এই যে বোনটার এবার বিয়ের কথাটা, সেটা হচ্ছে ছোট বোনের বিয়ে। এবার ছোট বোনের বিয়ে বলে এরাও অনেক করছে, দেখাশুনো করছে। তো তখন ওই দেখাশুনো করার মাঝখানে রূপাদিদের বাড়িতে গেছে, সবাই মিলে গল্প করছে, কথা বলছে। তো সবার সামনেই সেই রূপাদির দাদা শ্বশুর সে বলছে যে, মানে রূপাদির মাকে বলছে যে তোমার মেয়ের জন্য এখন যে সম্বন্ধটা তোমরা দেখছো, তোমরা তো ভাবছো মনে মনে যে এর সাথেই বিয়েটা তোমরা পাকা করবে, তোমরা না করো না। মানে সেই ছেলেটা সব দিক থেকে কিন্তু খুব ভালো,
পড়াশুনোয় ভালো, মানে পড়াশুনোর দিকটা আর কি ভালো আছে, প্রতিপত্তি আছে। হঠাৎ করে উনি বলছেন যে না, এই সম্বন্ধটা তোমরা ফাইনাল করো না। এরপরে আরও দুটো সম্বন্ধ আসবে ওর, মানে ওনার বোনের কথা বলছে, বলছে সে দুটোকেও তোমরা না করে দেবে। এই দুটো সম্বন্ধ আসার পরে তার 1-1.5 মাসের মধ্যে আর একটা তৃতীয় সম্বন্ধ আসবে, এবং যে তৃতীয় যে সম্বন্ধটা আসবে না, সেই সম্বন্ধটা কিন্তু খুব যে পয়সাওয়ালা বাড়ির হবে ছেলের, মানে বিশাল টাকা পয়সা থাকবে, প্রতিপত্তি হবে, তা কিন্তু নয়। মধ্যবিত্ত ঘরের একটা ছেলের সাথেই সম্বন্ধ আসবে, এবং তোমরা কিন্তু সেই সম্বন্ধটাকে কাটিয়ে দেবে, ওই ছেলের সাথেই বিয়ে দেবে। এই সম্বন্ধটা কাটিয়ে দাও, এরপরে দুটো সম্বন্ধ আসবে, তোমরা না করবে। তৃতীয় যে সম্বন্ধটা আসবে সেই ছেলের সাথেই কিন্তু তোমরা তোমাদের ছোট মেয়ের বিয়ে দেবে। এবার সবাই বলছে যে কেন, এটা কি করে কেউ কেউ বলতে পারে যে এইটা কাটিয়ে দেবো, এরপর আরও দুটো আসবে, তারপরে তার 1 মাস পরে আসবে। মানে এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে গণনা করা তো মানে কোনো, যারা গণনা করে তাদের পক্ষে অনেক সময় সম্ভবপর হয় না। তো স্বাভাবিকভাবেই বলেছে যে তুমি এটা কি করে বলছো। তো দাদু বলে যে দেখো, আমি এটা বললাম, তোমরা যদি এটা মানো দেখবে ওর কিন্তু খুব ভালো হবে। এবার রূপাদির মনে তো একটা বিশ্বাস জন্মে গেছিল যে ওনার দাদা শ্বশুর যেটা বলে সেরকম কিছু হয়, এবং পরিবারের সবাই সেটা বিশ্বাস করত। এবার সত্যি সত্যি ওরা মানে ওই দাদা শ্বশুরের কথার উপরে ভরসা করে ওই সম্বন্ধটাকে না করে দেয়, যাকে না করার কিন্তু সেভাবে সে অর্থে কোনো কারণ ছিল না। তারপর আরও দুটো সম্বন্ধ না হয়ে যায়, এবং সত্যি সত্যি সেই তৃতীয় যে সম্বন্ধটা আসে তার সাথে বিয়ে দেওয়া হয়। এবং সেই সম্বন্ধটা কিন্তু সত্যিই ছেলেটা যে খুব মানে বিশাল প্রতিপত্তি সেরকম কিছু নয়, খুবই সচ্ছল পরিবার, কিন্তু মধ্যবিত্ত। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যে সেই ছেলেটি একটা খুব ভালো চাকরি পায়, এবং ওদের অবস্থা একেবারে রাতারাতি খুব উন্নতি হয়ে যায়। এবার এই সমস্ত কিছু দেখে শুনে না রূপাদির মনে, মানে রূপাদি অনেকবার ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোমরা দাদুকে এত মানো কেন, আর দাদুই বা এত কথা সত্যি করে কি করে বলতে পারে। তো ওনার হাজবেন্ড খুব মানে ডিটেলে কিছু বলতে পারেনি, কিন্তু ওনার হাজবেন্ড একটা জিনিস বলে যে দাদুর কাছে নাকি এমন একটা জিনিস আছে, মানে লাঠি জাতীয় একটা জিনিস আছে, যে জিনিসটা নাকি মানে দাদুকে অনেক ছোটবেলা থেকে দাদুর কাছে আছে, এবং ওই জিনিসটার প্রভাবেই দাদু অনেক কিছু আগে থেকে বুঝতে পারে, অনেক কিছু আগে থেকে বলতে পারে, এবং যেটা বলে একদম নির্ভুল বলে। তো স্বাভাবিকভাবেই রূপাদি জিজ্ঞেস করে যে কি আছে, তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ, একবার দেখেছি, একটা লাঠি মতো, কিন্তু সেটার বিষয়ে আমরা মানে আমার মা বাবা আমাকে বলেছিল যে কোনো দিনই দাদুকে বিশেষ কিছু জিজ্ঞেস না করতে, আর ওই বিষয়ে বেশি কৌতূহল না করতে। তো আমরা ছোটবেলা থেকে সেটুকুই জেনে এসেছি, কোনোদিনও বেশি কৌতূহলও করিনি, আর দাদুর কাছে সে জিনিস দেখতে চাওয়া বা কিছু, এগুলো আমি কোনোদিনও করিনি। এবার রূপাদিত্য খুব ইন্টারেস্ট হয়ে গেল যে তার দাদা শ্বশুরের কাছে কি এমন শক্তি আছে যে উনি সমস্ত কিছু আগে থেকে বলতে পারছেন। এটা খুব অদ্ভুত বিষয়, এটা তো জানতে হবে। উনি একদিন কি হলো ভাবছে যে এবার এটা জানবে। এবার এদিকে ওনার ব্যবসা ঠিকমতো চলছে, সব কিছু খুব ভালো হচ্ছে, কিন্তু রূপাদির মনে ওই বিষয়টা বারবার চলছে যে হচ্ছেটা কি। এবং এখানে আরেকটা জিনিসও বলে রাখি, রূপাদি যখন প্রেগনেন্ট ছিলেন তখন ওনার ওই দাদা শ্বশুর মানে অনেক দিন আগে, মানে ওনার ডেলিভারির বহুদিন আগেই বলে দিয়েছিলেন যে ওনার ছেলে হবে না মেয়ে হবে, এবং সেটা সত্যি সত্যি মিলেও ছিল। তো রূপাদি একদিন মানে ওনার বাড়ির সবাই, ওই পাশে একটা ওনাদের আত্মীয় থাকতো, তো তাদের বাড়ি কিছু একটা কীর্তনে বাড়ির সবাই গেছে। এবার রূপাদি বাচ্চা তখন খুব একটা বড় নয়, তো রূপাদি যায়নি, এবং ওনার শ্বশুরমশাই, মানে শ্বশুরমশাই না, ওনার দাদা শ্বশুর আর কি বাড়িতে ছিলেন। এবং রূপাদির সেদিন বাড়িতে থেকে যাওয়ার পিছনে আর একটা মহান কারণ ছিল, সেটা হচ্ছে রূপাদি মানে ভাবছিলেন যে উনি ওনার দাদা শ্বশুরকে এই বিষয়টা জিজ্ঞেস করবে। মানে হয়তো উনি অন্যান্য সময় বাড়িতে লোকজন থাকে, ওনার সাথে সেভাবে একান্তে কথা হয় না, তো উনি ভাবলেন যে আমি আজকে তো জিজ্ঞেস করবই, কি ব্যাপার, ভালো কথা। এবার রূপাদি তখন মানে দেখছে যে সন্ধ্যেবেলা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো উনি ওনার বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে উনি ওনার দাদা শ্বশুরের ঘরে গেছে, গিয়ে টুকটাক গল্প টল্প করেছে। করার পরে ওনার দাদা শ্বশুর নিজে থেকেই হেসে বলছে যে আমি জানি তুই আমার ঘরে কেন এসেছিস, এবং তুই মনে মনে কি ভাবছিস, কি জিজ্ঞেস করবি, আমি সেটাও জানি।
এবার রূপাদি একটু লজ্জা পেয়ে গেছে। রূপাদি বলছে, বলো তো কি কি জানার জন্য আমি এসেছি? বলছে, তুই এটাই জানতে চাইছিস তো, যে আমি কি করে সব কথা বুঝতে পারি, আমি কি করে সব বলতে পারি, এবং আমার বলা কথাগুলো সত্যি হয় কি করে? এবার যেটা রূপাদি লিখেছেন ইমেলে, যে উনি সত্যি সত্যি সেদিন খুব অবাক হয়ে যান, যে ওনার মনে একটা যে ব্যাপার চলছে সেটা সত্যি সত্যি শ্বশুর মানে ওই দাদা শ্বশুর বুঝলেন কি করে। উনি এই বিষয়ে কারোকে কিছু, ইভেন ওনার হাজবেন্ডও জানতো না যে উনি আজকে এই কথাগুলো দাদা শ্বশুরকে জিজ্ঞেস করবে। প্রথমে রূপাদি একটু লজ্জা পড়ে বলে, না না আমি সেসব কিছু তোমাকে জিজ্ঞেস করবো না। তো রূপাদির ওই দাদা শ্বশুর বলছে, দেখ তুই মিথ্যে বলিস না, আমি জানি তুই এটা জানার জন্যই এসছিস। এবার অগত্যা রূপাদি স্বীকার করেছে। তো তখন রূপাদিকে ওনার দাদা শ্বশুর বলছে যে, বিশ্বাস কর, আমিও এই কথাগুলো কিন্তু তোকে বলার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম, আমিও ভাবছিলাম যে কবে তোকে বলবো। এবার রূপাদি না সত্যি সত্যি অবাক হয়ে গেছে, উনি ভাবছেন যে আমাকে বলার জন্য উদ্গ্রীব মানে। তখন রূপাদিকে বলছে ওনার দাদা শ্বশুর যে, শোন তাহলে, আমি মানে আজকে তুই আমাদের এই সংসারে যেরকম দেখছিস আয় উন্নতি, এসব কিচ্ছু ছিল না এক সময়। দাদুরা 5 ভাই বোন, প্লাস দাদুর বাবা মায়ের সাথে তার মা বাবা, তার বাবা কিছুদিন পরে মারা যায়, মানে দাদু কিছুদিন পরে মারা যায়, তো তাদের এক অবিবাহিত পিসি সবাই থাকতো, এবং ওনারা প্রচণ্ড গরিব ছিলেন। এমনও দিন গেছে যে মাঠঘাট থেকে শাক কুড়িয়ে শুধু নুন দিয়ে শাক সেদ্ধ করে ওনারা খেতেন। এই করে করে 5 ভাই বোনকে বড় করছিলেন, এবং এই 5 ভাইয়ের মধ্যে সব থেকে বড় হচ্ছে এই দাদু। তো বুঝতেই পারছেন, প্রচণ্ড গরিব, আধা দিন না খেয়ে থাকতো, তারপরে ওই রকম শাক সেদ্ধ করে খেত, এইভাবেই দিন চলছিল। এবার দাদু ছোটবেলা থেকেই না খুব মানে উনি মানে বলে না যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, কেন জানি না উনি এইটা দেখতেন। কি করে দেখতেন, কিভাবে দেখতেন, কি হবে না উনি কিছু জানতেন না, কিন্তু উনি মনে মনে একটা জিনিস ভাবতেন যে একটা দিন আসবে যেদিন ওনার কাছে সব কিছু থাকবে। এভাবে চলতো, কিন্তু কিছুই হচ্ছে না। তখন দাদুর বয়স 13, খুব বর্ষা হয়েছে, এবং ওনাদের ওখানে একটা বিল ছিল, তো সেই বিলের ওখানে ভেসে গেছে, এবং বিল থেকে প্রচুর মাছ পাশের যে জমি, নিচু জমি, সেই জমিতে নাকি চলে এসেছে, এবং ওখানকার আশেপাশের প্রচুর লোকজন ওইখানে মাছ ধরতে যাচ্ছে। এবং ওই যে বিলটা ছিল, সেই বিলটা কিন্তু খুব গভীর, ফলে কেউ আর বিলের সামনে গিয়ে মাছ ধরতে, সবাই ছোট ছোট মাছ পাচ্ছে, কেউ নিয়ে আসছে। এবার এই দাদু তখন ভাবলো যে আমি মাছ ধরতে যাব। এবার মাছ ধরতে যাবে, ঘরে কিছু নেই, তো সেই দাদুর মা তখন বলছে যে, মাছ ধরতে যাবি, তুই পারবি নাকি মাছ ধরতে? আর মাছ এসেই বা কি হবে, মাছটা ভাজবো কিসে, তেলও তো নেই ঘরে, চালও বাড়ন্ত, 2খানা আলু শুধু পড়ে আছে। তো ওনার না খুব খারাপ লাগে, এবং উনি তখন মনে মনে মানে কাঁদতে কাঁদতে, দাদু ওই বছর 13 বয়স, উনি ঘর থেকে বেরিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এবার ওই বিলের কাছাকাছি গেছে, এবং সেখানে এমন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে যে আশপাশের লোকেরা ওই সামনে থেকে 2-4টে যা মাছ পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট। এবার ভাবছে যে আমি এত রিস্ক নিয়ে যাব বিলে মাছ ধরতে, সত্যি তো আমাদের ঘরে তো তেল নেই, চালও নেই, খাবোটা কি দিয়ে? এবার ওইখানে একটা মানে দোকান ছিল, মুদিখানার দোকান। এবার সেই দোকানের যে মালিক, সে না একটুখানি লোভী প্রকৃতির ছিল, আর হয় না মানে কিছু কিছু দোকানদার খুব আর কি প্রচণ্ড আর কি শুধু নিজেদের মুনাফা ছাড়া কিছু বোঝে না। তো সে তখন ওনাকে পিছন থেকে ডাকে দাদুকে, এবং বলছে যে, কিরে মাছ ধরতে যাচ্ছিস? বলছে হ্যাঁ। তখন বলছে, শোন, তুই যদি বড় মাছ পাস তাহলে আমাকে দিবি, তোর থেকে আমি কিনে নেব। এবার দাদু বলছে যে, তুমি আমাকে থেকে পয়সা দিয়ে কিনবে? বলছে হ্যাঁ। বলে একটা এমন পয়সার কথা বলে যেটা ওই সময়ের দাঁড়িয়েও 2টো মাছের দামের পক্ষে অনেক কম। এবার দাদু কিন্তু কোনো মাছ ধরেনি, তখনও বিলে নামেইনি। এবার একটা বাচ্চা ছেলে নামছে, তাকে উল্টে কোথায় বারণ করবে, সেসব কিছু করে না, সে বলে তুই মাছ ধর। এবার দাদু তখন বলে যে, তোমাকে আমাকে পয়সা দিতে হবে না, তুমি আমাকে একটু সর্ষের তেল আর একটু চাল দিও। এবার ভেবেছে বাচ্চা ছেলে পারবে না, বলছে ঠিক আছে তাই দেবো, তুই আমার জন্য কিন্তু ভালো ভালো 2টো মাছ দিতে হবে, ওই বিলে প্রচুর মাছ আছে। এবার দাদু একটা গামছা নিয়ে নেমে পড়েছে। নেমে পড়ে অনেক কষ্ট করে, মানে ওই বিলটা না খুব গভীর ছিল, তো বারবার পা শ্যাওলায় জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন কষ্ট করে দাদু কিন্তু 6-7টা বেশ বড় বড় মাছ ধরে।
এবার দাদুর তো মনে খুব আনন্দ, প্রথমবার জীবনে এরকম এত বড় মাছ ধরেছে, আর প্রচণ্ড বৃষ্টি, মানে একেবারে দুর্যোগ মাথায় নিয়ে মাছটা ধরেছে। এবার দাদু ভাবছে যে মানে বাড়ির জন্য 2টো নেবে, বাকি 4টে মাছ ওই লোকটাকে দিয়ে দেবে, তাহলে ওই চাল পাবে, প্লাস একটু সর্ষের তেল পাবে, তাহলে মাছটা রান্না হয়ে যাবে। এবং তারপরে ভাবে যে 4টে মাছ তো অনেক দাম হবে, তাহলে আমি একটু আলুও নিয়ে নেবো ওনার থেকে, একটু আলু, একটু পেঁয়াজ এগুলো নিয়ে নেবো। এই বলে ওই জায়গাটা থেকে যখন, তখন আশেপাশে কেউ নেই, মারাত্মক মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেই সময় উনি যখন ওই গামছায় করে, বৃষ্টি মাথায় করে, দুর্যোগ নিয়ে যখন উনি দোকানের দিকে যাবে বলে রওনা হয়েছে, তো সেই সময় একটা বাচ্চা ছেলে, মানে তখন দাদুর বয়স 13, আর ওনার সামনে একটি 5 থেকে 6 বছর হার্ডলি একটা বাচ্চা ছেলে খালি গায়ে ওনার সামনে আসে। হ্যাঁ, বাচ্চাটার গায়ে একটা ছেঁড়া গামছা কোনো রকমে জড়ানো, খুব গরিব দেখে বোঝা যাচ্ছে। বাচ্চাটা আসে এবং এসে না হঠাৎ করে দাদুর দিকে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায়। এবার দাদুও ভাবছে যে এইটুকু ছেলে মানে এরকম মুষল বৃষ্টির মধ্যে কি করছে, আর সামনেই মানে একটা বিল রয়েছে, যে জল উথলে গেছে। তখন দাদু বলছে, এই তুই এখানে কি করছিস, ঘরে যা। মানে একটু বকা দিয়েছে, বড় ছেলে, তার বয়স 13, 5 সাড়ে 5 বছর একটা ছেলেকে একটু বকা দিয়েছি, ঘরে যা, এই বৃষ্টি দুর্যোগের মাথায় বাইরে রাখছিস কেন। তো তখন ওই ছেলেটা না মানে মানে আর কি, বাচ্চা তো একদম, সে বলছে যে তোমার কাছে তো কত মাছ গো, কতদিন মাছ খাই না, আমাকে একটা মাছ দেবে। তখন না দাদু খুব অবাক হয়ে যায় যে এই ছেলেটা এইরকম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাইরে বাইরে ঘুরছে, আর আমার থেকে মাছ চাইছে। তখন দাদু বলছে যে না, এই মাছ আমি বিক্রি করবো, আর 2টো আমি বাড়ি নিয়ে যাব, তুই ঘরে যা, এই বৃষ্টির মধ্যে বাইরে থাকে, তুই ঘরে যা, ঘরে যা। এই বলে দাদু কি করেছে, ছেলেটাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, রাস্তা ভর্তি পুরো জল। এবার হঠাৎ করেই না দাদুর একটু খারাপ লাগে। দাদু ভাবছে যে আমি মানে ওনারও বাড়িতে ওরকমই ভাই বোনেরা রয়েছে ছোট ছোট, তো ভাই বোনেদেরকেও 2টো ভালো কিছু মুখে তুলে দেওয়ার জন্য দাদু খুব চিন্তা করতেন। তো ভাবছে যে আমি তো নিয়ে যাচ্ছি, আজকে তো আমি খেতে পাবো, কিন্তু এই ছেলেটা, এটা তো বাচ্চা ছেলে, ওরও তো খুব খেতে ইচ্ছে করছে, তো ওকে আমি মাছটা দিলাম না। তারপরে মনে মনে ভাবছে যে আমি যদি এখান থেকে একটা মাছ দিয়ে দিই, তাহলে তো আমি বেশি চাল আলু পাবো না, তেলও পাবো না, তাহলে আমার কি হবে। এরকম একটা যখন মনের মধ্যে চলছে, তো সেই সময় দাদু ভাবলো না, ছেলেটাকে একটা মাছ দিয়েই দিই। তো দাদু ঘুরে ছেলেটাকে একটা মাছ দিয়েছে, এবং ছেলেটা মানে এতটাই ছোট, ও মাছটা ঠিক মতো ধরতেও পারছে না। তো কোনো রকমই পাঁজা কোলা করে মাছটা ও নিয়েছে, বলছে তুই দৌড়ে এক্ষুনি ছুটে ঘরে চলে যা। তো ছেলেটা না হাসতে হাসতে খুব মিষ্টি একটা হাসি দিয়ে ঘরে চলে যায়, মানে ঘরের দিকে চলে যায়। এবার রাস্তাটা হচ্ছে একটাই সোজা রাস্তা, আর তখনকার দিনে আরো ফাঁকা ফাঁকা ছিল। এবার দাদু হেঁটে হেঁটে দোকানের প্রায় কাছাকাছি চলে এসেছে, এমন সময় দেখছে ওই বাচ্চা ছেলেটা সামনে দাঁড়িয়ে। তো দাদু ভাবছে যে ছেলেটা তো উল্টো দিকে চলে গেছিল, আবার সামনে এলো কি করে, রাস্তা একটাই। তো ভাবছে যে কি হলো ব্যাপারটা। তখন দাদু বলছে, কি রে, তোকে যে মাছটা দিলাম বাড়িতে দিয়ে এসছিস, তুই আবার কেন বৃষ্টির মধ্যে ঘুরঘুর করছিস। তখন না ছেলেটাকে এরকম খিলখিল করে হাসছে, হাসছে তো হাসছে, হাসছে তো হাসছেই। দাদুর খুব অবাক লাগে। তো তখন না হঠাৎ করেই ওই বাচ্চা ছেলেটা, যে বাচ্চা ছেলেটা মানে একটা বাচ্চা, 5 সাড়ে 5 বছরের বাচ্চার ভয়েস যেরকম হবে, একটা বড় লোকের ভয়েস নিশ্চয়ই সেরকম হবে না। তো হঠাৎ করে ওই ছেলেটা মানে একটা বড় মানুষের ভয়েসে কথা বলা শুরু করে দাদুর সামনে। দাদুকে বলছে যে তুই খুব ভালো ছেলে, জানিস তো, তুই খুব ভালো মানুষ। একটা দিন ছিল যখন আমার পুরো পরিবার, জানিস তো, না খেতে পেরেই পায়ে যাকে বলে মারা গেছিল, কিন্তু আজকে তুই যে আমাকে মাছটা দিলি, আমি তাতে খুব খুশি হয়েছি। তোর জীবনে অনেক উন্নতি হবে, তোর জীবনে দেখবি আর কোনো অভাব থাকবে না, তাই তোকে একটা জিনিস দেবো আজকে। এবার দাদু না এই সমস্ত শুনে হাঁ হয়ে গেছে, যে একটা বাচ্চা ছেলে, তার মুখ থেকে এরকম বড়দের মতো কথা কি করে বেরোচ্ছে, তো হওয়া সম্ভব নয়। তো এই কথা বলতে বলতে মানে যখন পুরো ঘোর বর্ষা হচ্ছে চারিদিকে, দাদুকে হঠাৎ করে ওই ছেলেটার হাতে মানে পিছন থেকে একটা লাঠি নিয়ে আসে, মানে হাতটা জাস্ট পিছন করে, মনে হয় যেন ওর হাতে কেউ একটা লাঠি দিয়ে দেয়, একটা লাঠি দেয় এবং বলে যে তুই যেরকমভাবে কাজ করছিস, তুই এভাবেই কাজ করে যা, দেখবি তুই যে কাজে হাত দিবি সেটাই সোনা হয়ে যাবে।
এবং তোর পয়সা কড়ি টাকার কিছুর কোনোদিন অভাব হবে না, তোর অনেক আয় উন্নতি হবে। এই লাঠিটা শুধু তুই কাজে লাগাবি। তো যখনই যে কাজ আটকে যাবে তুই এই লাঠিটাকে বলবি, লাঠিটা তোর সমস্ত কাজ করে দেবে। তুই সৎ, তাই তোকে দিলাম। এবং এই লাঠি তাকেই দিবি যদি কখনো তোর মনে হয় কাউকে যে সে সৎ মানুষ, তবেই কিন্তু এই লাঠিটা সেই কাজে থাকবে। না হলে কিন্তু এই লাঠিকে যদি তুই বলিস যে না, আমি তোমাকে আর রাখতে পারছি না, আমি তোমাকে দেওয়ার মতো যোগ্য কোনো মানুষ পাচ্ছি না, তাহলে দেখবি লাঠিটা নিজে থেকেই কোনদিন পুরো অদৃশ্য হয়ে যাবে। এবার দাদু না ভাবছে যে এসব আমাকে কি বলছে, এবং সত্যি সত্যি তখন এবং যাওয়ার আগে ছেলেটা বলছে, তোর ওই মুদির দোকানে যাওয়ার কোনো দরকার নেই, তোর ঘরের সামনে দেখবি চাল, তেল, পেঁয়াজ, সমস্ত আনাজপত্র আছে, তুই সব কটা মাছ বাড়ি নিয়ে যা। এবং এই বলে চোখের সামনে ওই বাচ্চা ছেলেটা পুরো অদৃশ্য হয়ে যায়, পুরো অদৃশ্য। তো এরপরে যখন ওই দাদু বাড়িতে আসে, দেখে সত্যি সত্যি বাড়ির সামনে কিন্তু কোথা থেকে চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি সমস্ত কিছু ঘরের বাইরে রাখা রয়েছে। এবং দাদু তো ওইগুলো দেখে অবাক হয়ে যায়, এবং সাথে ওই ভাবছে যে লাঠিটা যে আমাকে দিয়ে চলে গেল, ছেলের চোখের সামনে যে নিমেষে উধাও হয়ে গেল, তার মানে সত্যি সত্যি ওই ছেলেটা যেটা বলছিল সেটা কিন্তু সত্যি কথা। এবং ওই ছেলেটা যে কোনো মানুষ ছিল না সেই বিষয়ে কিন্তু দাদুর আর কোনো সন্দেহ রইল না, কারণ দাদু ওই রাস্তার মাঝখানে চোখের সামনে ওই বাচ্চা ছেলেটাকে কিন্তু উধাও হয়ে যেতে দেখেছিল। এবং দাদুকে বলে গেছিল যে দাদু যেহেতু সৎ, তাই জন্যই কিন্তু এই লাঠিটা দাদুকে উনি দিয়েছে। এবং সত্যি সত্যি এরপরে কিন্তু দাদুকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। দাদু যখনই যে কাজ করেছে, উনি প্রথমে ওই মাছ ধরার দিয়েই ব্যবসা শুরু করেন, এবং সেই কাজ করতে করতে কিছুদিনের মধ্যে ওনার কিন্তু যথেষ্ট প্রতিপত্তি হয়। এবং এরকমও নাকি সময় গেছে যে একদিন উনি মাছ ধরতে গেছেন এবং বাজারের সময় হয়ে গেছে, উনি একটাও মাছ পাননি। উনি ওই লাঠিটাকে নিয়ে সব জায়গায় যেতেন, এবং যখন উনি লাঠিটার কাছে দুঃখ করে বলছে যে এবারে বাজারের সময় চলে আসবে, আমার তো একটাও মাছ এলো না, তখনই কিন্তু উনি 5-6টা বড় বড় মাছ পেয়ে যায়। এরকম করেই কিন্তু আস্তে আস্তে উনি জমি জায়গা কেনেন, ওনার বোনেদের বিয়ে দেন, এবং সব কিছুই কিন্তু ওনার খুব ভালো মতো হয়, এবং জীবনে উনি উন্নতি করতে থাকেন। এবং তার সাথে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে উনি সত্যি খুব সৎ মানুষ ছিলেন। এবারে একবার যেটা হয়েছিল, যেটা সাক্ষী ওখানকার অনেক মানুষও আছেন, যে ওই দাদু ওনার এক বোনকে বিয়ে দিয়েছিলেন। এবার দুই বোনের মধ্যে এক বোনের ভালো বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু অন্য এক বোনের কিন্তু খুব একটা ভালো বিয়ে হয় না। এবার তার যে বর বা শ্বশুরবাড়ির যে লোক ছিল, তারা খুব লোভী প্রকৃতির ছিল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, দাদু কিন্তু এই লাঠির বিষয়টা কাউকে বলেননি। অনেকে ওনাকে জিজ্ঞেস করতো তুই লাঠিটা নিয়ে কি করিস, তো তখন দাদু বলতো যে আমার মাঝে মধ্যে একটু পায়ে হাঁটতে সমস্যা হয়, তাই আমি লাঠিটা ব্যবহার করি। এবং অনেকে যখন ওনাকে জিজ্ঞেস করে যে তুই লাঠিটা কোথা থেকে পেয়েছিস, উনি বলে যে আমি একজনের থেকে কিনেছি। এবং লাঠিটা এতটাই সাধারণ দেখতে ছিল যে এটা পুরনো লাঠি যেরকম হয়, তো সেই লাঠিটা নিয়ে না কারোর মনে আর অত কোনো প্রশ্ন জাগেনি, কিন্তু দাদু সব জায়গায় লাঠিটাকে নিয়ে যেতেন। তো একবার যেটা হয়েছিল, তো সেই যে বোনের যে বর বা শ্বশুরবাড়ির লোক ছিল, তারা বিভিন্ন অজুহাতে টাকা চেয়ে পাঠাতো। এবার দাদু দিতেন, এবং দাদুর মনে না সন্দেহ হতো যে কেন এটা, বুঝতে পারতো যে এটা ঠিক না, তবুও দাদু মনের মুখ চেয়ে দিয়ে দিতেন। তো একবার নাকি রাতের বেলা ওই লাঠিটা নাকি ওনার স্বপ্নে আসে, এবং স্বপ্নে নাকি ওনাকে বলে যে ওনার বোনের ওই যে বর রয়েছে, তারা আরেকটা তাদের বাড়ি থেকে তার বোনের বরকে আরেকটা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই খবরটা নাকি ওনার বোনও জানে, কিন্তু বোন বাপের বাড়িতে বলতে পারছে না। তো উনি তখন ঘুম থেকে উঠে ভাবলেন যে কিছু একটা করতে হবে, কারণ লাঠিটা ওনাকে যা যা বলে, যেভাবে বলে সেটা হয়। তো দাদু কি করলেন, ওই বোনের বাড়িতে টাকা পয়সার গয়নাগাটি দেওয়ার একটা ছুতো করে বোন, তারপরে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে বর সমেত ডেকে পাঠালেন। এবং তারা যেহেতু লোভী ছিল, তারা চলেও আসে। এবং আসার পরে যখন দাদু সরাসরি জিজ্ঞেস করে যে তুমি কি আবার বিয়ে করছো, সরাসরি সব স্বাভাবিকভাবেই তারা অস্বীকার করে। এবং তারপরে নাকি ঘরে যে কজন ছিল এবং ওনার শ্বশুরবাড়ির লোকেরা সবার সামনে নাকি ওই লাঠিটা নিজে থেকে উঠে গিয়ে নাকি প্রচণ্ড মারতে থাকে ওই লোকটাকে, এবং সে নিজেই তারপরে সত্যি কথাটা স্বীকার করে যে হ্যাঁ, তার বাড়ি থেকে বিয়ে দিচ্ছে আবার। এবং এই ঘটনার পরে
মানে সবাই খুব অবাক হয়ে যায় যে একটা লাঠি নিজে থেকে উঠে এভাবে মারধর কি করে করছে। এবং তারপর থেকে কিন্তু তার পরিবার পুরো সিধে হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়, এবং তার বোনের আর পরবর্তী সময় আর কোনো অসুবিধে হয় না। তো সেইবার প্রথমেই ওই লাঠিটা সম্পর্কে মানুষ জানতে পারে, যেহেতু সর্বসমক্ষে ওই লাঠিটা নিজে থেকেই মারধর করতে শুরু করে। এইবারে ব্যাপারটা গেল, এই করে করে লাঠির বিষয়টা সবাই জেনে যায়, এবং দাদু তখন কি করে, এই লাঠিটা যাতে অন্য কোনো খারাপ মানুষের হাতে না পড়ে, দাদু তো তার আগে বাড়ি করে ফেলেছিলেন, তো উনি কি করেন, ওই বাড়ির মধ্যেই একটা গোপন জায়গায় লাঠিটাকে লুকিয়ে রেখে দেন। এবং লাঠিটাকেও উনি মানে বলেছিলেন যে কেউ যদি ওই জায়গাটা দেখতেও আসে বা খোঁজও করে, সেই সময় লাঠিটা কিন্তু সে দেখতে পাবে না। এটা দাদুই লাঠিটাকে বলেছিল। এবং লাঠিটার মধ্যে কোনো সাধারণ লাঠি নয়, ওটার মধ্যে একটা কোনো ভালো আত্মা ছিল, যার ক্ষমতা ছিল, বা এটাকে অনেকে ভুতুড়ে লাঠিও বলতো ওখানকার, যা মানে ওনাদের পরিবারের কিছু লোকজন। এবং অনেকেই চেষ্টা করেনি তা কিন্তু নয়, চেষ্টা করেছিল লাঠিটার মানে নাগাল পাওয়ার, কিন্তু পরিবারের কেউই নাগাল পায়নি। এবার দাদু মানে এই রূপাদিকে যখন দাদু নাকি দেখেছিল, তখন ওনার মনে হয়েছিল যে এ খুব সৎ, এবং ওনার এই লাঠির পরবর্তী দায়িত্ব উনি এই রূপাদির হাতেই দিতে চেয়েছিলেন। সেই জন্যই নাকি উনি নিজে থেকেই রূপাদির বাড়িতে ওনার নাতির জন্য বিয়ের কথা বলেছিলেন। এবার দাদু তখন বলছে যে আমি এমনি সব কথা তোকে বলতাম, কিন্তু তুই আজ জিজ্ঞেস করলি, ভালোই হলো, আমি তোকে আজ সব বলে দিলাম। এই বলে দাদু ওনার নিজের ঘরের আলমারি একটু সরিয়ে, বড় বিশাল কাঠের আলমারি সরিয়ে মেঝের মধ্যে একটা গর্ত মতো দেখায়, এবং সেখান থেকে ওই লাঠিটা নিয়ে কিন্তু রূপাদির হাতে দিয়েছিল। এবং সেই সমস্ত ঘটনা শুনে ওই লাঠিটা যখন উনি হাতে নিলেন, ওনার না অদ্ভুত একটা ফিলিংস হলো, এবং উনি বুঝতে পারলেন রূপাদি যে এই লাঠিটা আর যাই হোক কোনো সাধারণ লাঠি নয়, লাঠিটার মধ্যে একটা ব্যাপার আছে। এবং লাঠিটা অদ্ভুত রকমভাবে হালকা, মানে ওরকম একটা মোটা কাঠের লাঠি অত হালকা হওয়ার কথাই নয়, কিন্তু অদ্ভুতভাবে হালকা। এবং দাদু তখন ওই রূপাদিকে বলে যে একটাই জিনিস, এই লাঠিটার কাছে লোভ করলে চলবে না, যে কাজ করছে সেটা তুমি করবে, এবং তারপরে যদি সেখান থেকে কোনো বাধা বিপত্তি আসে, লাঠিটা নিজে থেকেই সব কিছু বলে দেবে, সে বাধা কাটিয়ে দেবে। কিন্তু কেউ যদি লোভ করে লাঠিটার কাছে প্রচুর টাকা পয়সা জিনিসপত্র চায়, তাহলে কিন্তু সেটা হবে না। যাই হোক, তো এরপরে ওই লাঠির দায়িত্ব কিন্তু রূপাদি পেল, এবং রূপাদিকে ওই দাদু বলল যে লাঠি এখানেই থাকবে, এবং লাঠিটাকে লাঠিটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় ওই লাঠিটাকে অমাবস্যার দিন লাঠিটাকে পরিষ্কার জলে তুলসী পাতা দিয়ে লাঠিটাকে পরিষ্কার করতে হয়, আর প্রত্যেক পূর্ণিমায় যদি আকাশ মেঘলাও থাকে, একবার করে ওই চাঁদের আলো যদি নাও থাকে, ওই বাইরে একবার দেখাতে হয়, এবং লাঠিটাকে ওইভাবে রাখা যায়। এবং দাদু বললো যে ওইটা বলে দিলে অন্য কেউ যদি লাঠিটা চুরি করতেও আসে, সে কখনোই চুরি করতে পারে, সে দেখতেই পাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে লাঠিটাকে অবহেলা করলে চলবে না, লাঠিটার মনে রয়ে গেল, রূপাদি কোনো কিছু করলো না, সেটা কিন্তু হবে না। যদি কখনো কোনো জায়গায় মনে হয় যে লাঠিটাকে আর মেনটেন করা যাচ্ছে না, বা কোনো কারণে উনি আর সেটা করতে পারছেন না, তাহলে লাঠিটাকে বলে দিতে হবে, তাই লাঠিটা নাকি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তো এগুলো যখন উনি শুনলেন, উনি খুব অবাক হয়ে গেলেন, এবং কোথাও ওনার মনে হলো যে এগুলো কি সব সত্যি। কিন্তু দাদু যা যা কথা বললেন সেগুলো সত্যিকারেরই, সেটা তো সত্যি বটেই। ইভেন দাদু আজ অব্দি যা যা কথা বলে সব কটাই মিলে গেছিল, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এরপর থেকে ওই লাঠির পুরো দায়িত্বটা কিন্তু রূপাদির কাছে চলে এলো, এবং আরও যারা শরিক ছিল, বা আরও যারা পরিবারের লোকজন ছিল, তাদেরকে সরাসরি বলা হয়নি ঠিকই, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে ওই লাঠির উত্তরাধিকার কিন্তু রূপাদি। এবার স্বাভাবিকভাবেই তাদের মনে না একটা ঈর্ষা, একটা ক্ষোভ ছিল। এরপরে বহু বছর কেটে যায়, ওনার দাদু মারা যায়, সবাই মারা যায় আস্তে আস্তে, এবং রূপাদিরও 3 ছেলে মেয়ে হয়। তো সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু রূপাদি বুঝতে পারছিল যে ওই লাঠিটার জন্য কিন্তু একটা পরিবারের মধ্যে একটা ঈর্ষা বলুন, বা একটা খারাপ জিনিস চলছে। ওনাকে খুব একটা পছন্দ করছে না। আগে দাদু বেঁচে থাকা অবধি একরকম ছিল, ওনার মারা যাওয়ার পর থেকে সংসারের ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যায়। ইভেন ওনার নিজের ছেলেমেয়েদের মধ্যেও সেই লাঠিটা কে পাবে, কে রাখবে, এটা নিয়েও একটা একটু বড় হতেই ছেলেমেয়েদের মধ্যে একটা অশান্তি, একটা ক্লেশ সৃষ্টি হয়।
তো এই সমস্ত কিছু দেখে উনি তখন ডিসিশন নিয়েছিলেন আজ থেকে ৬-৭ বছর আগে যে উনি লাঠিটাকে বলবেন যে লাঠিটা যেন চলে যায়। লাঠিটা অনেক করেছে ওনাদের সংসারের জন্য, বহু বছরের পুরনো। কারণ যেটা লিখেছেন উনির বাদী যে উনি নিজের জায়গাটা সৎ থাকতে চান। মানে ওনাকে হয়তো কেউ বললো যে লাঠিটাকে বলতে যে একটা বড়সড় টাকা পয়সা যাতে ঘরে চলে আসে বা একটা বড় সম্পত্তি প্রাপ্তি হয়, কিন্তু উনি এগুলো বলতে চাইতেন না, কারণ উনি জানতেন যে এগুলো বলাটা ঠিক না। আর উনি নিজেও খুব নির্লোভ মানুষ ছিলেন। তো এই সমস্ত চাপেই একদিন উনি ডিসিশন নেন এবং উনি ওনার হাজব্যান্ডকে বলে উনি ওই লাঠিটাকে বলে যে আমি আর তোমার আমি যত্ন আত্তি করতে পারছি না, তুমি তোমার জায়গায় চলে যাও। এবং সত্যি সত্যি সকালবেলা উঠে দেখেন যে ওই লাঠিটার জায়গায় নেই। এবং তারপরে পরবর্তী সময় ওনাদের সেই পুরনো ঘরটাও ভেঙে চুরে সেই জায়গায় নতুন কনস্ট্রাকশন হয়। কিন্তু উনি যেটা লিখেছেন ইমেলে, যে এই লাঠিটা সত্যি ওনাদের পুরো শ্বশুরবাড়ির যে পরিবার তার জন্য অনেক কিছু করেছে। এবং উনি সময় থাকতে কারোর চাপে পড়ে যাতে ওনার মনে কোনো লোভের বশবর্তী উনি কিছু না চান, সেই জন্য উনি এটা করেছিলেন। এবং পরবর্তী সময় বাকিরা শুনে ওনাকে বলে কেন এটা করলে, এটা না করলেও পারতে। কিন্তু উনি মনে করেন উনি যেটা করেছেন উনি ঠিকই করেছেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে একটু শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের যে কোনো মাধ্যমেই কিন্তু আপনারা ঘটনা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।